চাচা। কি রে মা, একা একা কি করছিস? না, কিছু না, এমনি। কিছু ভালো লাগে না চাচা। কেন মা? চাচা, অ্যাক্সিডেন্টে বাবা মা ভাইয়া সবাই মারা গেল। আমি কেন মরলাম না চাচা? সবই আল্লাহর ইচ্ছা মা। আমার বেঁচে থাকতে ইচ্ছা করে না। কেন রে পাগলি, আমি আছি না? আরে ইন্সপেক্টর, আসুন আসুন। আপনি? আমি আশরাফ আলী, এসকে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের জেনারেল ম্যানেজার। মিস ফারহানা বাসায় আছেন তো? সার্টেনলি, আসুন। মিস ফারহানার উপর কারা আক্রমণ করেছে বলে আপনার মনে হয়? কারা আক্রমণ করেছে তা তো বলতে পারবো না, তবে মেয়েটাকে কেউ মেরে ফেলতে চাইছে। আপনি বুঝলেন কি করে? একই ইনসিডেন্ট পরপর 3 বার ঘটলো কি না, তাই। 3 বার? তাহলে পুলিশকে জানাননি কেন? না মানে, তখন আমরা ব্যাপারটা ঠিক বুঝতে পারিনি। প্রথমবার একটা শক্তিশালী বোমা আমাদের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছিল, অল্পের জন্য ফারহানা বেঁচে যায়। সেবার ফারহানা বা আমি কেউই ব্যাপারটাকে গুরুত্ব দেয়নি, বোমা তো কতই ফাটে। তারপর? দ্বিতীয়বার একটা মিছিলের জন্য আমাদের গাড়ি ট্রাফিক জ্যামে আটকে গিয়েছিল। কিন্তু হঠাৎ একটা বুলেট এসে আমাদের গাড়ির হুইলশিল্ড ভেঙে চুরমার করে দেয়। আমরা মনে করলাম মিছিলে বোধহয় গোলমাল শুরু হয়েছে, এদিকে মিছিল লোকজন তো ছোটাছুটি শুরু করেছে। কিন্তু আজকের ঘটনার পর আমার সে ভুল ভেঙে গেছে। আচ্ছা আশরাফ সাহেব, জি, ফারহানার বাবা শরাফত খন্দকার সাহেব মারা গেলেন কতদিন হলো? গত মাসের 3 তারিখে। এই তো 1 মাসের ওপরে হয়ে গেল প্রায়। খন্দকার সাহেব জীবিত থাকাকালীন এরকম কোনো অ্যাটাক হয়েছিল? জি না। আপনি এই কোম্পানিতে কতদিন ধরে আছেন? তা প্রায় 30 বছর হবে। খন্দকার সাহেব আপনাকে খুবই বিশ্বাস করতেন, তাই না? তিনি আমাকে ছোট ভাইয়ের মতো মনে করেন। মনে হয় ব্যবসার অনেক কিছু আপনার উপর ছেড়ে দিয়েছিলেন। জি। এখন ব্যবসার কাজ কে দেখে, আপনি না মিস ফারহানা? আমাকেই দেখতে হবে। আসুন। মিস ফারহানা কি খন্দকার সাহেবের একমাত্র মেয়ে? জি। আত্মীয় স্বজনের মধ্যে কে কে আছেন? আই মিন ভাই বোন কেউ? কেউ নেই। খন্দকার সাহেব কি তার বাবার একমাত্র সন্তান? জি না, এক ভাই ছিল। ভাই ছিল? কে? নেয়ামত খন্দকার। কোথায় তিনি? বলুন কোথায় তিনি? নেয়ামতকে তার বাবা ত্যায্য করেছিল। ত্যায্য করেছিলেন কেন? নেয়ামত ছোটবেলাতেই বকে গিয়েছিল, মাস্তানি করত, নেশা করে বেড়াতো, একটা কালোবাজারি চক্রের সঙ্গে জড়িয়ে পড়েছিল। তার বাবা অনেক চেষ্টা করেছেন ফেরাতে, না পেরে ওকে ত্যায্য করেছিল। তারপর নিয়ামত আমেরিকা চলে যায়। সেখানে একটা কার অ্যাক্সিডেন্টে সে মারা যায়। সেও তো প্রায় বছর 15 হতে চলল। তাহলে মিস ফারহানাই তার বাবার বিশাল সম্পত্তির একমাত্র মালিক? জি। ইনি ইন্সপেক্টর রেশাদ, আরে ফারহানা খন্দকার। বসুন। জি না, বসবো না, আপনাকে কয়েকটা প্রশ্ন করেই চলে যাব। আমি জানি আপনি আমাকে কি বলবেন, কিন্তু এসব ব্যাপারে কথা বলতে আমার ভালো লাগে না।
আশরাফ চাচা মনে করে যে কেউ আমাকে মেরে ফেলতে চায়, কিন্তু আমি বিশ্বাস করতে পারছি না বিনা কারণে কেউ আমাকে মেরে ফেলতে পারে। আপনার সম্পদই আপনার মৃত্যুর কারণ হতে পারে। সম্পত্তি পাওয়ার জন্য আমাকে মারতে হবে কেন? আমার কাছে সে চাইলেই পারে, আমি তার প্রয়োজন মিটিয়ে দেব। বেঁচে থাকার জন্য আর কতই বা সম্পদ দরকার? সম্পত্তির লোভের চেয়ে বড় লোভ আর নেই। আচ্ছা, আপনার উপর কারো ব্যক্তিগত আক্রোশ আছে বলে কি মনে হয়? না, আমি তা মনে করি না। কোনো বন্ধু? না, তাও না। ঠিক আছে, আপনার নিরাপত্তার জন্যই এসব বলা। অ্যাবসার্ড। তুমি কোথাও শব্দ পেয়েছো মা? হ্যাঁ, শব্দ পেয়েই তো আমি জেগে উঠলাম। কি ব্যাপার চাচা? না, ঘুম আসছিল না আমার। সবেমাত্র চোখ লেগেছে, হঠাৎ মনে হলো কে যেন তোমার রুমের দিকে হেঁটে আসছে। পায়ের শব্দ পেয়ে আমি বেরিয়ে এলাম, কিন্তু কাউকে দেখছি না। কি জানি, সবই হয়তো আমার মনের ভুল। বয়স হয়েছে তো। তুমি যাও মা, ঘুমিয়ে পড়বে, যাও। চাচা। কোথাও বেরোচ্ছ নাকি মা? হ্যাঁ চাচা, কয়েকদিন ঘরে থাকতে থাকতে একদম দম বন্ধ হয়ে আসছে। কিন্তু মা, এরকম অবস্থায় তোমার বেরোনো ঠিক হবে না। যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। হলে হবে, তবু আমি এভাবে ঘরে বন্দি হয়ে থাকতে পারবো না। আমার একটা কথা শোনো মা। বলুন। আমাকে আর 2 দিন সময় দাও মা। আমি একটা উপায় বের করেছি। কি উপায় বের করেছেন আগে শুনি? তোমার নিরাপত্তার জন্য একজন সার্বক্ষণিক প্রহরী নিয়োগ করলে কেমন হয়? আমি পার্সোনাল সিকিউরিটির কথা বলছিলাম। পার্সোনাল সিকিউরিটি? ফানি। আমি জানি আইডিয়াটা তোমার পছন্দ হয়নি, কিন্তু একজন সিকিউরিটি থাকলে আমি টেনশন মুক্ত থাকবো। ঠিক আছে ঠিক আছে, আপনাকে আমি আর টেনশনে রাখতে চাই না। তাহলে কাগজে একটা বিজ্ঞপ্তি দিয়ে দিই মা। ওয়েল, অ্যাজ ইউ উইশ। এসো শুভ্র, তোমাকে হঠাৎ প্রয়োজন হয়ে পড়ল। একটা গুরুত্বপূর্ণ কাজ। আজকে পত্রিকার বিশেষ বিজ্ঞাপনটা দেখেছো? 3 নম্বর পৃষ্ঠায় ছাপানো হয়েছে, প্রহরী চাই। তোমাকে প্রহরীর চাকরিটা নিতে হবে। কিন্তু নিখোঁজ, আমি প্রহরীর চাকরি নেব কেন? সবই জানবে শুভ্র, আগে নিযুক্ত হয়ে নাও। এই যে ফাইলটা দেখছো, এখানে তোমার একটা ডোসিয়ার আছে। বুঝতেই পারছো বানোয়াট। ভালো করে পড়ে নিও, কাল 10টায় তোমার ইন্টারভিউ। আপনি দেখছি কারাটে ব্ল্যাক বেল্ট হোল্ডার। বিভিন্ন প্রকার আগ্নেয়াস্ত্র চালাতে জানেন, একটি লাইসেন্স রিভলভার আছে আপনার, আর পার্সোনাল সিকিউরিটি হিসেবে আমেরিকাতে 3 বছর কাজ করেছেন। জি। কার পার্সোনাল সিকিউরিটি ছিলেন আপনি? ভ্লাদিমির ডালচিমিস্কি। নাম শুনে তো মনে হচ্ছে ইনি আমেরিকান নন। উনি রাশিয়ান মাল্টিমিলিয়নিয়ার, আমেরিকা সেটেলড। রাশিয়ান মাল্টিমিলিয়নিয়ার আমেরিকায় কেন? বিপ্লবের সময় যার অনুগতরা অনেকেই বিভিন্ন দেশে সেটেল করেছিল। আচ্ছা, আমার নিরাপত্তার জন্য যদি আপনাকে কাউকে গুলি করতে হয়, পারবেন? ইট ডিপেন্ডস। ফর সিকিউরিটি রিজন, ইফ আই এম টু, আই উইল। এত পেশা রেখে আপনি এ পেশায় আসলেন কেন? এই যাবৎ এই পেশার যোগ্যতাই কেবল অর্জন করেছি। আপনার ফ্যামিলিতে কে কে আছে? কেউ নেই। কেউ নেই? আই মিন বাবা মা ভাই বোন স্ত্রী? আই এম লোনলি ম্যান। বুদ্ধি হওয়ার পর বাবা মা ভাই বোন এদের কাউকে দেখিনি। ঠিক আছে, আপনি আসুন।
আমরা আপনাকে পরে জানিয়ে দেব। শুভ্র ছেলেটা বেশ দক্ষ, দেখলে না কেমন ধীর স্থির। আর এভাবে যারা কথাবার্তা বলে তারা অত্যন্ত দুঃসাহসী এবং ক্ষিপ্র হয়। কিন্তু ছেলেটাকে আমার খুব ভয়ঙ্কর মনে হচ্ছে। কি বললো খেয়াল করেছেন? বললো ইফ নেসেসারি হি ক্যান শুট এনিওয়ান। ডেঞ্জারাস। সেটাই তো আমাদের দরকার। আর পার্সোনাল সিকিউরিটি হিসাবে ওর বাস্তব অভিজ্ঞতা আছে, যা অন্য কোনো ক্যান্ডিডেটের নেই। আর ওই রহমত লোকটা বয়স হয়েছে, ও নিজেই তো বলল যে আগের সেই ক্ষিপ্রতা নেই। তাছাড়া ফ্যামিলি পিছুটান, যখন তখন ছুটি চাইবে। আর এই ছেলেটির কেউ নেই, অতএব পৃথিবীতে ওর জিম্মি করার মতন কেউ নেই। কি ব্যাপার চাচা, আপনি দেখি ওর অ্যাডভোকেসি শুরু করলেন? তাহলে মা, ওকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিই। ঠিক আছে, আপনি যা ভালো মনে করেন তাই করেন। কংগ্রাচুলেশন শুভ্র। আমি জানতাম তুমি ফারানা খন্দকারের পার্সোনাল সিকিউরিটি নিযুক্ত হবে। আমার এখন কি কাজ? তোমার একমাত্র কাজ হচ্ছে সময় ও সুযোগ মতো ফারানা খন্দকারকে হত্যা করা। খুন? হ্যাঁ, খুন। কিন্তু নিখোঁজ পার্সোনাল সিকিউরিটি হয়ে? নিশ্চয় ভাবছো মেয়েটাকে কেন আমি খুন করতে চাই। কারণ আছে শুভ্র। এই নাও 50% এবং প্ল্যান। পুরো প্ল্যান অনুসারে তোমাকে কাজ করতে হবে। কাজটা শেষ করার পর বাকি 50%। আশরাফ চাচা, বলো মা। সিকিউরিটি যখন আছে তখন তো আর আমার বাইরে যেতে কোনো বাধা নেই। না না, বাধা থাকবে কেন? যাও ঘুরে এসো। আচ্ছা, তোমার রিভলভারটা নিয়েছো তো? জি ম্যাডাম। আচ্ছা শুভ্র, তোমারও কি ধারণা কেউ আমাকে মেরে ফেলতে চায়? আমার কোনো ধারণা নেই ম্যাডাম। আচ্ছা, ওই লোকগুলোকে তুমি যদি হঠাৎ দেখে ফেলো তখন তুমি কি করবে? আই উইল শুট। বলো কি? যদি মরে যায়? আমি আহত করার জন্য গুলি করি না। দেখতে তোমাকে অন্যরকম মনে হলো, কথা বলছো একজন খুনির মতো। আজ আমি ক্লান্ত না হওয়া পর্যন্ত ঘুরতে চাই। বন্দি পাখির মতো বাসায় সারাক্ষণ থাকতে থাকতে আর ভালো লাগে না। আজ আমি সারাক্ষণ ঘুরবো, যতক্ষণ ইচ্ছে। চলো। অনেকদিন পর এখানে আসলাম। ওই যে ভাঙা ব্রিজটা দেখছো, ওটা দেখলে আমার মার কথা মনে পড়ে। আমি প্রায় স্বপ্নে এই ব্রিজটা দেখি। তোমার কেমন লাগছে? ভালো। মাঝে মাঝে কি মনে হয় জানো, মনে হয় আমি যদি ওই পানিতে ডুবে মরে যেতে পারতাম ভালো হতো। আমি যখন খুব ছোট ছিলাম তখন আমার মা প্রায়ই আমাকে এখানে বেড়াতে নিয়ে আসতো। মা এক দৃষ্টিতে পানির দিকে তাকিয়ে থাকত, আর তার চোখ ভরে আসতো পানিতে। মা যে কেন এত কাঁদতো আমি আজ পর্যন্ত জানতে পারিনি। আচ্ছা শুভ্র, তোমার মার কথা মনে পড়ে না? ম্যাডাম, ম্যাডাম চলুন ফেরা যাক। আজ আমার একদম ভয় লাগছে না। আমি জানি না তুমি আমাকে কতটুকু নিরাপত্তা দিতে পারবে, কিন্তু তারপরও আমার খুব স্বস্তি লাগছে জানো, হয়তো তুমি আছো বলে। ওহো সরি শুভ্র, আমি যে তোমাকে তুমি তুমি করছি, তুমি রাগ করছো না তো? ম্যাডাম আপনি শপিং এ যাবেন বলেছিলেন, চলুন। হ্যাঁ হ্যাঁ তাই তো। আচ্ছা ঠিক আছে চলো। তোমার কি খুব কষ্ট হচ্ছে? আমি কি খুব বিরক্ত করছি তোমাকে? জি না ম্যাডাম।
গুড, চলো। আপনি মিস ফারহানার পার্সোনাল সিকিউরিটি? জি। আততায়ী কিভাবে জানলো উনি শপিং করছিলেন? জানি না। আপনাদের কি কেউ ফলো করছিল? জি না। আপনি পার্সোনাল সিকিউরিটির কাজ করছেন অথচ চোখ কান খোলা রাখেননি, এর কারণটা জানতে পারি? ইন্সপেক্টর সাহেব, আপনি শুধু শুধু ওকে বকছেন। ওর দায়িত্বে কোনো অবহেলা করেনি। ও আজ আমার পাশে না থাকলে আমি হয়তো মরেই যেতাম। আপনি আমাদের কথা শুনেননি, বাইরে বের হয়েছেন, কাজটা ঠিক করেননি। আপনি কি বলছেন? আমি কি সারাক্ষণ বাসায় লুকিয়ে থাকবো নাকি? আপনি বুঝতে পারছেন না, আততায়ী কোনো একক ব্যক্তি নয়, এর পেছনে একটা সংঘবদ্ধ দল কাজ করছে। সংঘবদ্ধ দল? কারা? এই মুহূর্তে বলা মুশকিল, তবে ক্লু আমরা পেয়েছি। ক্লু যখন পেয়েছেন, আশা করি শীঘ্রই ওই দলটাকে ধরেও ফেলবেন। আপনি ব্যাপারটা হালকাভাবে নিচ্ছেন। প্লিজ ডোন্ট গেট হার্ট। আমি আসলে কখনোই কোনো কিছু সিরিয়াসলি নেই না। দিস ইজ মাই হ্যাবিট। এই যে আশরাফ সাহেব, এতক্ষণ কোথায় ছিলেন? আপনারা কথা বলছিলেন, ভাবলাম ডিস্টার্ব করা ঠিক হবে না। কি সব যে শুরু করেছেন না আপনি। শুভ্র, চলো তো। জি ম্যাডাম। আশরাফ সাহেব, সেদিন আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়নি। বলুন। আপনি কি এ বাড়িতেই থাকেন? হ্যাঁ, তা কতদিন ধরে থাকেন? তা প্রায় 8 বছর হবে। কেন থাকেন? খন্দকার সাহেবই থাকতে বলেছে। মৃত্যুর সময় বারবার বলে গেছেন, ফারহানা মাকে ছেড়ে যেন আমি কোথাও না যাই। আপনার ফ্যামিলির কেউ নেই নাকি? জি না, আছে একটি ছেলে। ছেলেটা কি করছে? ও ক্যালিফোর্নিয়াতে MBA করতে গেছে। ও, আমি আসি। ইন্সপেক্টর কি আমাকে সন্দেহ করছে? তাড়াতাড়ি আসুন ম্যাডাম। কে গুলি করলো শুভ্র? বুঝতে পারছি না, কে আমাদের ফলো করছিল? হয়তো আমার দৃষ্টি এড়িয়ে গেছে। ইউ শুড বি মোর কেয়ারফুল ইয়েস শুভ্র। ম্যাডাম, ইয়েস ম্যাডাম, আসুন প্লিজ। আমার জীবনের সবচেয়ে আদর্শ ব্যক্তি কে জানো? জীবনানন্দ। জীবনানন্দ দাশ। আমি জানি যে তুমি তার নাম কখনোই শুনোনি। আমার সবচাইতে প্রিয় কবি। এই যে সবুজ খোলা প্রকৃতি দেখছো, এই প্রকৃতিকে জীবনানন্দই একমাত্র তার কবিতায় ঠিক মতো আনতে পেরেছে, আর কেউ পারেনি। আর আমি যখনই এই সবুজ প্রকৃতির মাঝে আসি, আমার মনে হয় আমি যেন নিজেকে হারিয়ে ফেলি। হাই চিল, সোনালি ডানার চিল। আর শুভ্র, তুমি কি কখনো কবিতাটা শুনেছ? আমি যখনই এই সোনালি ডানার চিলের কথা শুভ্র, শুভ্র, আমাকে লক্ষ্য করে কেউ গুলি ছুঁড়েছিল। এই চশমাটা আমার হাত থেকে পড়ে যাওয়ায় আমি বেঁচে গেছি। আমি যদি মাথা নিচু না করতাম, তাহলে এতক্ষণে আমার লাশ ওখানে পড়ে থাকতো। চলুন ম্যাডাম, আশেপাশে কোথাও গন্ডগোল হয়েছে, আমাদের চলে যাওয়া উচিত। শুভ, আমাকে মেরে কার কি লাভ বলতে পারো? আমি তো কখনো কারো ক্ষতি করিনি, কিন্তু কিন্তু আমাকে আপনি ভুল করছেন, আপনাকে খুন করতে কেউ গুলি করেনি।
আছে? জবাব দাও। কোনো প্রমাণ আছে ফারহানাকে আক্রমণ করা হয়নি, ওকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়নি? ও গড, কি যে সর্বনাশ হয়ে যাচ্ছিল। আমি তো বললামই ম্যাডামকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়নি। এমনি এমনি গুলিটা ওর মাথার উপর দিয়ে উড়ে গেল। ভাগ্যিস চশমাটা ওঠাবার জন্য মাথা নিচু করেছিল। এটা একটা কোইন্সিডেন্স, অন্য কোনো ঘটনার সাথে আজকের ব্যাপারটা জড়িয়ে গেছে। না না, এটা কোনো কৈফিয়ত হলো না। পার্সোনাল সিকিউরিটি হিসেবে তোমার দায়িত্ব পালন সম্পর্কে আমি হতাশ হয়ে পড়ছি। একে মা বাবা মরা মেয়ে, তার উপর একের পর এক ওর জীবনহানির চেষ্টা। অতটুকু মেয়ে এত স্ট্রেন নিতে পারে? তোমাকে নিযুক্ত করলাম, তুমি ওর সামনে এই বিষয়টা নিয়ে কথা হোক সেটা আমি চাই না। যাও, নিজের কাজে যাও। চাচা, কি মা? খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হচ্ছিল বলে মনে হয়। না 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 না, দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে ওর সঙ্গে আলাপ করছিলাম। ছেলেটা বোঝে ভালো। আমি যাই মা, ওই মালিটা আবার ওই নতুন গাছগুলো ঠিক জায়গা মতো লাগালো কিনা দেখতে হবে। নিজে না দেখলে না আজকাল কোনো কাজই ঠিক মতো হয় না। আশরাফ চাচা কি কিছু লুকাতে চাইছেন? কি লুকাতে চাইছেন? আমি মরে গেলে সবচাইতে বেশি লাভবান কে হবে? কিন্তু আমাকে মারতে চাইছে কেন? কে? তোকে নিয়ে আমি খুব চিন্তিত হয়ে পড়ছি মা। কাল থেকে আমারও খুব টেনশন হচ্ছে চাচা। ঢাকায় যখন নিরাপদ নয়, এক কাজ করলে কেমন হয়? কটা দিন বাইরে থেকে ঘুরে আয়। তবে সবার অলক্ষ্যে যাওয়াটা আমি পছন্দ করি। আইডিয়াটা মন্দ নয়, কিন্তু কোথায় যাওয়া যায় বলুন তো চাচা? এবার কিন্তু অনেকদিন পরে এলেন আপা। হ্যাঁ হ্যাঁ, অনেকদিন পরে আসলাম। আচ্ছা শুনো, আমাদের রুমগুলো দেখিয়ে দাও, ঠিক আছে? আচ্ছা, শফিক ভাইরা আগামী মাসে আসছে তাই না? হ্যাঁ আপা। তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। থাক ম্যাডাম, তুমি খাবে না? আমি পরে খাবো। আমার একা একা খেতে ভালো লাগে না। শোনো শুভ্র, তোমার এখানে এত ফর্মাল হয়ে থাকার কোনো প্রয়োজন নেই। শুভ্র, অ্যাজ এ কম্পেনিয়ন ইউ আর ভেরি ব্যাড। তুমি সারাক্ষণ এত গম্ভীর হয়ে থাকো কেন? আমার তো সারাক্ষণ বক বক করতে ভালো লাগে। তোমার এরকম গম্ভীর হয়ে থাকার কারণটা জানতে পারি কি? কোনো কারণ নেই ম্যাডাম। কারণ তো একটা নিশ্চয়ই আছে, আমাকে বলতে চাচ্ছ না তাই তো? আচ্ছা ঠিক আছে, ফরগেট ইট। বাড়িটার লোকেশন চমৎকার, বারান্দায় দাঁড়ালেই কেমন চোখ জুড়িয়ে যায়। তবু জায়গাটা ভীষণ মিস্টিরিয়াস, তাই না? জি ম্যাডাম। এই বাড়িটা হচ্ছে আমার খালাতো ভাই শফিক ভাই। খালু খুব শখ করে বাড়িটা বানিয়েছিলেন, সারাক্ষণ খালিই পড়ে থাকে।
তবে শফিক ভাই যখন খুব বোর ফিল করে মানে তখন ভাবিকে নিয়ে বেড়াতে আসে। আমরাও মাঝে মাঝে বেড়াতে আসি। আচ্ছা শুভ্র, একটা কাজ করো, তুমি তুমি এমন একটা স্পট খুঁজে বের করো যেখানে আমরা দুজন ঘুরে বেড়াতে পারবো। জি। খোলা প্রকৃতি আর সবুজ থেকে বুক ভরে নিঃশ্বাস নেব। দাঁড়াও শুভ্র, শুভ্র দেখেছো আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আজ চাঁদ আর মেঘের লুকোচুরি খেলা দেব। পাহারা দিচ্ছ? পাহারা দেবার কোনো প্রয়োজন নেই। শোনো শুভ্র, আমি তোমাকে নিয়ে এত দূর এই অচেনা জায়গায় চলে এসেছি। কথাটা ভাবলে মাঝে মাঝে আমার নিজেরই খুব অবাক লাগে। কেউ আমাকে মেরে ফেলতে চায় এবং তার হাত থেকে বাঁচার জন্য আমি এমন একজনের উপর নির্ভর করছি যাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করার কোনো কারণ নেই। তোমাকে বিশ্বাস করার পূর্ব শর্ত হচ্ছে তোমাকে জানা, অথচ তুমি তোমার চারপাশে এমন দুর্ভেদ্য দেয়াল তৈরি করে রেখেছো, এতে আমি তোমাকে ভুলও বুঝতে পারি শুভ্র। আমাকে জেনে আপনার লাভ? তোমার এই নির্লিপ্ত স্বভাব থেকে মনে হয় তুমি যা বলছো তা তুমি নও। শুভ্র, এনিথিং রং? নাথিং রং ম্যাডাম। আপনাকে বলার মতো আমার জীবনে তেমন কিছু নেই ম্যাডাম। দ্যাটস ইম্পসিবল। একজন নগণ্য মানুষেরও বলার মতো কিছু না কিছু থাকে। আমার নেই ম্যাডাম। আমার শুরুটা হয়েছে শূন্য দিয়ে। শূন্যের সঙ্গে যাই গুণ করুন না কেন, ফলাফল শূন্যই হবে। শুভ্র, আকাশও শূন্য, অথচ কত সুন্দর তার সীমাহীন বিশালত্ব। শোনো, আর হাঁটতে ইচ্ছা করছে না, চলো তো ওই জায়গাটা যেয়ে বসি। চলো। আচ্ছা শুভ্র, তুমি চাও না তোমার অনেক টাকা পয়সা হবে? তুমি অনেক বড় লোক হবে, তোমার গাড়ি বাড়ি হবে? না ম্যাডাম। না কেন? আমি কখনো অবাস্তব কল্পনা করি না। স্বপ্ন তো অবাস্তব, তারপরও তো মানুষ স্বপ্ন দেখে। আর মানুষ কি স্বপ্ন ছাড়া বাঁচে? আমি স্বপ্ন দেখি না। স্বপ্ন দেখো না মানে তোমার কোনো অ্যাম্বিশনও নেই? না, নেই। সারা জীবন অন্যের পার্সোনাল সিকিউরিটি হয়ে কাটাতে চাও? আচ্ছা শুভ্র, আমি যদি তোমাকে অন্য কোনো কাজ দিই? আমি অন্য কোনো কাজ করি না ম্যাডাম। হ্যাঁ বলছি, তুমি কিন্তু 5 মিনিট দেরি করেছো। ইটস ওকে, রিপোর্ট দাও। ফারহানা শুভ্রকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। জি না, আমার মনে হয় না ফারহানা কিছু সন্দেহ করেছে। জি জি, আন্তরিকভাবে কথা বলছে তারা। ফারহানা দুর্বল হয়ে যায়নি তো? বিশেষভাবে খেয়াল রাখবে। মেয়েটা সুন্দরী, ধনবতী। আই নো হি ইজ হার্ড অ্যাজ রক, কিন্তু তোমার ভুললে চলবে না, রূপের মেল্টিং ক্যাপাসিটি অ্যাসিডের চেয়েও বেশি। শুভ্র ফারহানাকে হিট করার অনেকগুলো সুযোগ পেয়েছে, কিন্তু সে কাজে লাগায়নি। ইট ইজ এ পার্ট অফ দ্য প্ল্যান, তোমার জানার দরকার নেই। আর শোনো, আজ রাতে একটা শো ডাউন করবে, খুব সাবধান। এখানে কিন্তু পুলিশের তৎপরতা ভীষণ বেড়েছে, ওখানেও বাড়াটা অস্বাভাবিক নয়। শুভ্র, জি ম্যাডাম। কি করছিলে? এই তো দাঁড়িয়েছিলাম। পাহারা দিচ্ছিলে? শুভ্র, বি লজিক্যাল। আমি তোমাকে আগেও বলেছি কিলাররা এখানে আসতে পারে না।
আর যদি আসতোই অ্যাটাক হতো, কিন্তু হয়নি। সো আই এম মোর দেন শিওর হবেও না। রিল্যাক্স শুভ্র, রিল্যাক্স। আচ্ছা শুভ্র, জি ম্যাডাম। তোমার বাবা মা কতদিন আগে মারা যান? তোমার বাবা মা কতদিন আগে মারা যান? নির্লিপ্ততার একটা সীমা আছে শুভ্র। আমার প্রশ্নের উত্তর না দেওয়া মানে আমাকে অপমান করা, সেটা বোঝো? আপনি কি জানতে চান ম্যাডাম? এই তো মানে যতটুকু না জানলে মানুষের পরিচয় জানা যায় না, ঠিক ততটুকু। মানে এই তো তোমার বাবা মা, ভাই বোন, ফ্রেন্ডস, ক্যারিয়ার। আপনার ভালো লাগবে না ম্যাডাম। আমার কিসে ভালো লাগবে না লাগবে সেটা তুমি কি করে জানো? দেখো শুভ্র, তুমি যদি এরকম করো তাহলে আমি কালই ঢাকা ফিরে যাব। আই এম গোনা গো ব্যাক টু ঢাকা টুমরো এন্ড সার্টেনলি উইদাউট ইউ। ম্যাডাম, আই এম সরি ম্যাডাম। আপনি জানতে চেয়েছেন আমার বাবা মার কথা। আমি সত্যি জানি না কে আমার বাবা মা। যে আমাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে মানুষ করেছে, সে শুধু বলেছে ৭১-এর যুদ্ধের সময় রাজাকাররা আমার বাবা মাকে হত্যা করেছে। আমার তখন বয়স মাত্র ৩ বছর। আমাকেও বেয়নের চার্জ করা হয়েছিল। কিভাবে যে আমি বেঁচে গেছি আমি জানি না ম্যাডাম। কে তোমাকে কুড়িয়ে এনেছিল? বড় হয়ে জেনেছি সে একজন প্রফেশনাল কিলার। কিলার? সে আমাকে পড়াশোনা শেখায়। গ্র্যাজুয়েশন করলাম আমি। তারপর সেই আমার হাতে অস্ত্র তুলে দেয়। অস্ত্র? অস্ত্র। আমি শিখলাম কিভাবে গুলি ছুটতে হয়। ও মাই গড, সে এখন কোথায়? 10 বছর হলো তার ফাঁসি হয়েছে। ধরা পড়ার আগে সে আমাকে বলে গেছে কে আমার বাবা মার খুনি। একদিন আমি তাকে হত্যা করলাম। কি বলছো তুমি? তুমি তুমি মানুষ খুন করেছো? না ম্যাডাম, আমি একটা পশুকে হত্যা করেছি। তারপর? জানেন ম্যাডাম, আমার এক বিন্দু গ্লানি হয়নি। পশুটাকে হত্যা করার পর আমার মনে হয়েছে একজন একজন গর্বিত মুক্তিযোদ্ধার মতো দেশ স্বাধীন করে আমি বাড়ি ফিরেছি। তারপর? পুলিশ আমাকে খুঁজতে লাগলো। অন্ধকারে হারিয়ে গেলাম আমি। তারপরে দেশ ছাড়লাম। শুভ্র, ওই জানালার কাছে একটা লোক আমি দেখলাম শুভ্র। আমার ভীষণ ভয় লাগছে শুভ্র। ম্যাডাম, আমি আছি, ভয়ের কোনো কারণ নেই। প্লিজ আপনি যান, শুয়ে পড়ুন। না, আমি ওইখানে যাব না। শুভ্র, তুমি কোথাও যেও না, তুমি এখানে থাকো শুভ্র, প্লিজ। আমি দেখছি না। না শুভ্র, প্লিজ তুমি কোথাও যেও না, তুমি এখানে থাকো। আপনি শুয়ে পড়ুন ম্যাডাম, যান। তুমি আমাকে এরকম ম্যাডাম ম্যাডাম করে ডেকো না তো শুভ্র, আমার ভালো লাগে না। আমি তোমার বয়সে ছোট, তোমার আমাকে তুমি বলে ডাকার অধিকার আছে? বয়সে বড় হওয়াটা কোনো অধিকার নয় ম্যাডাম। মানুষের অধিকার নির্ণয় করা তার সামাজিক অবস্থান। আমি একজন সামান্য প্রহরী। তুমি একজন সামান্য প্রহরী ঠিকই, কিন্তু মানুষ হিসেবে তুমি সামান্য নও।
নিখোঁজের কি লাভ? ফারহানার সম্পত্তি দখল করার লিগ্যাল সাপোর্ট তার নেই। তাহলে তবে হ্যাঁ, ফারহানার মৃত্যু হলে লাভ হতো নিয়ামত খন্দকারের, কিন্তু সে তো 20 বছর আগে আমেরিকায় মারা গেছে। আচ্ছা, যদি এরকম হয় নিয়ামত খন্দকার মারা যায়নি, সম্পত্তি পাওয়ার জন্য সে নিখোঁজকে কাজে লাগিয়েছে, কিন্তু তা কেন করবে? সে কোর্টে লড়তে পারলে সে সম্পত্তি ফিরে পাবে। দুজনের নামের মধ্যে অদ্ভুত মিল। নিখোঁজ, নিয়ামত খন্দকার। আশরাফ সাহেব, ফারহানা কেমন আছে জানেন? না তো, কি হয়েছে? তার সাথে আপনার কথা হয়নি? জি না। কেন? না মানে এমনি। মেয়েটা এত দূরে পড়ে আছে, আপনার কোনো টেনশন হচ্ছে না? নাকি জানেন ফারহানা কেমন থাকবে? ঠিক বুঝলাম না। আচ্ছা, নিয়ামত খন্দকার সাহেব কবে দেশ ছেড়েছেন? 1983, না না, 1984 অক্টোবরে। এরপর সে আর যোগাযোগ করেনি? না। কার অ্যাক্সিডেন্টে কবে মারা যান নিয়ামত? 1985, হ্যাঁ 1985 ডিসেম্বরে। লাশ দেশে এসেছিল? জি। আপনি কি ডেড বডি দেখেছিলেন? দেখেছিলাম, কিন্তু চিনতে পারিনি। নিয়ামতের শরীরটা এমনভাবে পড়ে গিয়েছিল যে চেনার কোনো উপায় ছিল না। আমি কি একটা টেলিফোন করতে পারি? করুন। জিয়া ইমিগ্রেশন? জি, আমি ইন্সপেক্টর রাশেদ বলছি। এই ছবি আপনি কোথায় পেলেন? আপনি কি চেনেন? ইন্সপেক্টর, এই তো নিয়ামত খন্দকার, শরাফত খন্দকারের ছোট ভাই। ইন্সপেক্টর, কি হয়েছে ফারহানার? প্লিজ প্লিজ আমাকে খুলে বলুন। ওর কিছু হয়ে গেলে, ইন্সপেক্টর, ফারহানার মা যখন মারা যায় ও তখন মাত্র 13 বছর বয়সের। বিশ্বাস করুন, ফারহানার মায়ের অনুরোধ আর ওই মেয়ের মায়ায় আমি এ বাড়ি ছাড়তে পারিনি। খন্দকার সাহেব ব্যস্ত থাকতেন ব্যবসার কাজে, আমাকে ওকে দেখে শুনে রাখতে হতো। বড্ড বেশি মায়া জড়িয়ে পড়েছে। ওর জন্য আমি এ বাড়ি ছাড়তে পারি ইন্সপেক্টর, শুধু ওর জন্য। আই এম সরি আশরাফ সাহেব, আমি আপনাকে সন্দেহ করেছিলাম। মনে কিছু করবেন না আশরাফ সাহেব, আমরা পুলিশ, সবাইকে আমাদের সন্দেহ করতে হয়। কোনো টেনশন করবেন না, মিস ফারহানা ভালোই থাকবে। তোমার কাহিনী আমাকে ভীষণভাবে ইনফ্লুয়েন্স করেছে। তুমি তোমার বাবা মার খুনের প্রতিশোধ নিয়েছো, জাতির শত্রুকে নির্মূল করে তুমি দেশের জন্য একটা অনেক বড় দায়িত্ব পালন করেছো। তুমি কোনো অন্যায় করনি, অথচ দেখো সমাজ তোমার জন্য কিছুই করতে পারলো না। এরকমই হয় শুভ্র, এরকমই হয়। আমি একটা ডিসিশন নিয়েছি শুভ্র, আমি দেশের জন্য, এই সমাজের জন্য কিছু করতে চাই। শুভ্র, I want to rehabilitate you and I'm sure I'll be very happy if I can do it. আমি তোমাকে আলোর সন্ধান দেব শুভ্র। এই মুক্ত স্বাধীন দেশ তোমার,
এখানে মাথা উঁচু করে সসম্মানে বাঁচার অধিকার তোমার অনেক অনেক বেশি। তোমার খেলা শেষ নিখোঁজ ওরপে নিয়ামত খন্দকার। এসব কি বলছেন আপনি? হু ইজ নিখোঁজ? হু ইজ নিয়ামত খন্দকার? হু ইজ দ্য হেল? কোনো চালাকি করবে না নিয়ামত খন্দকার। লুক ইন্সপেক্টর, আমাকে অপদস্থ করার কনসিকুয়েন্স খুব খারাপ হবে। মার্ডার, স্মাগলিং এবং ফারহানা খন্দকারকে হত্যা করার পরিকল্পনার দায়ে তোমাকে অ্যারেস্ট করা হলো। কোনো লাভ নেই ইন্সপেক্টর, গুলি আমি ছুড়ে দিয়েছি। এতক্ষণে গুলি খেয়ে ফারহানা খন্দকার মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। আমার কি মনে হয় জানো শুভ্র, তোমার প্রতি অন্যায় করা হয়েছে। ছোটবেলা থেকে তোমাকে অন্য ধরনের একটা জীবনের দিকে ঠেলে দেওয়া হয়েছে। সুন্দর কি, সুন্দর কেন, বা সুন্দরকে কিভাবে অনুভব করতে হয় সেটা জানার সুযোগও তুমি পাওনি। জীবনটা আসলে খুব ছোট শুভ্র। এই ছোট্ট জীবনটাকে আমাদের সবার খুব সুন্দর করে সাজানো উচিত। আমি তোমাকে সেই সুযোগ করে দেব শুভ্র। শুভ্র, তোমার সামনে অনেক কি ব্যাপার শুভ্র? তুমি ওই পিস্তল আমার দিকে তাক করে আছো কেন? আই এম গোয়িং টু শুট ইউ। কিন্তু কিন্তু তুমি কেন আমাকে খুন করবে? খুন করাই আমার পেশা। ও, তাহলে তাহলে এতদিন তুমি আমাকে অ্যাটাক করেছিলে? না, অন্য একজন আপনাকে খুন করতে চায়। সে কে, কেন আপনাকে খুন করতে চায় আমি জানি না। আমাকে খুন করে কত টাকা পাবে তুমি? 5 লক্ষ টাকা। আমি যদি এর চেয়ে অনেক বেশি টাকা তোমাকে দিয়ে দিই? আমি প্রফেশনাল। আপনাকে খুন করার জন্য আমি নিয়োজিত হয়েছি। আমি কথা দিয়ে কথা রাখি। ঠিক আছে, আমাকে মেরে যদি তোমার কল্যাণ হয় তাহলে মারো। আমার শুধু একটাই অনুরোধ, আমাকে মেরে যে টাকা তুমি পাবে তা দিয়ে ভালো কিছু করার চেষ্টা করো। দেরি করছো কেন শুভ্র? মারো আমাকে। শুট মি, ডু ইয়োর জব। মারো, মারো আমাকে। শুভ্র, 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 এ কি হলো? যে মুহূর্তে অন্ধকার পেরিয়ে আলোর মুখ দেখলাম, তখন তখন আমার সব আলো নিভে গেল।